ধসের জেরে দীর্ঘ 1 মাস যাবৎ বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কে পুনরায় যানবাহন চলাচল হয়েছিল বুধবার থেকে। তাতে অনেকটাই খুশি ছিলেন পর্যটকরা, কিন্তু বৃহস্পতিবার প্রবল বৃষ্টির জেরে আবারও ধস নামল 27 মাইল ও 29 মাইল এলাকার 10 নম্বর জাতীয় সড়কে। তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। ধসের জেরে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে আমরাও বন্ধ হয়ে গেছে। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে আমরাও বন্ধ হয়ে গেছে। 29 মাইলও 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে আমরাও বন্ধ হয়ে গেছে। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে আমরাও বন্ধ হয়ে গেছে। পুনরায় ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়কে এবং ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। পুনরায় ধসের জেরে বন্ধ হয়ে গেল 10 নম্বর জাতীয় সড়ক। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। আবারও শিলিগুড়িতে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির জেরে ব্যাহত হলো 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানাও আমাদের। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। প্রবল ধসের জেরে কিন্তু পাহাড়ি একাধিক রাস্তায় কিন্তু ধস নেমেছে। বিশেষ করে 10 নম্বর যে জাতীয় সড়ক সিকিমের সাথে শিলিগুড়ির যে লাইফলাইন, সেই লাইফলাইন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তবে 31 তারিখ সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। তবে স্বাভাবিকভাবেই কিন্তু যানবাহন চলাচল করছিল 31 তারিখ। গতকাল প্রবল বৃষ্টির জেরে কিন্তু আবারও কিন্তু সেই ধস নামে পাহাড়ে 10 নম্বর জাতীয় সড়ক 27 মাইল ও 29 মাইলে ধস নামে, যার ফলে কিন্তু যানবাহন চলাচল কিন্তু ব্যাহত রয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা জেসিপি দিয়ে সেই কাজ করা হয়। তবে রাতভর কিন্তু কাজ চলছে। তবে প্রবল বৃষ্টির জন্য কিন্তু কিছুটা ব্যাহত হতে হয় প্রশাসনের আধিকারিকদের যে কাজ করতে পূর্ত দপ্তর, তাদেরকে কিন্তু কিছুটা হলেও ব্যাঘাত ঘটে, যে রাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে। তবে আজ সেই 10 নম্বর জাতীয় সড়ক খুলবে কিনা সেটা কিন্তু এখনও বলা মুশকিল রয়েছে। তবে জানিয়ে রাখি প্রশাসনের তরফ থেকে কিন্তু আপাতত 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু আবার পুনরায় বন্ধ করে দেওয়া হলো। তবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পর্যটক এবং সাধারণ মানুষ থেকে চালকরা সকলেই। তবে ঘুরপথে লাভা লোলেগাঁও হয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঋষি, এই মুহূর্তে আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখি আবহাওয়া কিন্তু এখনও পাহাড়ে বৃষ্টি পড়ছে, যার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড় থেকে বড় বড় পাথর গুড়িয়ে আসছে, যার ফলে কিন্তু ছোট ছোট গাড়ি যেরকম রয়েছে চলতে পারছে না, সেরকম পাশাপাশি কিন্তু বাইক চালকরা তারাও কিন্তু আতঙ্কে কিন্তু সে পাহাড়ের সেবক দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন। কারণ বড় বড় পাথর ইতিমধ্যে কিন্তু সকালেও আমরা যেটা সূত্র মারফত জানতে পারি যে বিভিন্ন জায়গায় কিন্তু আবারও ধস নেমেছে এই প্রবল বৃষ্টির জেরে। তবে দার্জিলিং, কালিম্পং এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রবল বৃষ্টির জেরে কিন্তু যে সমস্ত ফুটপাতে দোকানদাররা ছিল তাদের দোকানেও কিন্তু জল ঢুকে কিন্তু সেই দোকানগুলিও কিন্তু ধসে চলে এসেছে। তেমনই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। একেবারে ঋষি, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কতদিনে আবহাওয়ার উন্নতি হবে? দেখো, আবহাওয়া সূত্রে যেটা খবর রয়েছে আরও বেশ কয়েকদিন কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দার্জিলিং সহ বিভিন্ন জেলাতে। তবে পাহাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়ছে সিকিম সহ বিভিন্ন কালিম্পং, কার্শিয়াং সহ একাধিক জায়গার বাসিন্দারা। তবে জানিয়ে রাখি যে সমস্ত সমতল থেকে খাদ্য সামগ্রী কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেগুলি কিন্তু আপাতত বন্ধ রয়েছে। তবে খাদ্য সংকট
কিন্তু বিগত 1 মাস ধরে যেভাবে সিকিমে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ ছিল তাতে কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটেছিল সাধারণ মানুষের মধ্যে। তবে তারাও কিন্তু একটু চিহ্নিত রয়েছেন, কারণ শিলিগুড়ি সমতল থেকেই কিন্তু খাদ্য সামগ্রী কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে এইভাবে যদি প্রতিনিয়ত বৃষ্টি চলতে থাকে, বিভিন্ন জায়গায় ধস নামে এবং জাতীয় সড়ক যদি বন্ধ থাকে তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। বেশ, অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, শিলিগুড়িতে প্রবল বৃষ্টি এবং বৃষ্টির জেরে 27 মাইল ও 29 মাইল এলাকায় ধস নেমেছে, যার জেরে ব্যাহত 10 নম্বর জাতীয় সড়ক। এবং এই 10 নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে ধস নামার জেরে ব্যাহত হয়েছে যান চলাচল এবং সমস্যায় পড়েছে বহু পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। তবে দ্রুততার সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ধস সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ থাকার জন্য সমস্যায় পড়তে হচ্ছে প্রশাসনকেও। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 29 মাইলও বন্ধ হয়ে গেছে, পিছনে সামনেও বন্ধ হয়ে গেছে। এবার নজর রাখবো বাঁকুড়ার সোনামুখীতে। একটানা বৃষ্টির ফলে জল জমে নাকাল সাধারণ মানুষজন। গত পরশুদিন থেকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলাতে, যার ফলে রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা ধান ও সবজি জলের তলায় চলে গিয়েছে। রাস্তার বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে সেক্ষেত্রে পরিস্থিতি আরো ভয়ানক হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সোনামুখী থেকে সঞ্জীব। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে এবং বাঁকুড়ার সোনামুখীতেও ঠিক একই ছবি। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত সোনামুখী, ঠিক কি ছবি উঠে আসছে জানা আমাদের? একেবারেই বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু গত বুধবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে। যেমন ইন্দাস ব্লকের বিভিন্ন প্রান্তে বুধবার বিকেল থেকে কিন্তু একেবারে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে ইন্দাস ব্লকের শাসপুর, মঙ্গলপুর সহ বিভিন্ন এলাকায় একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। সাধারণ মানুষদের বাড়িতে কিন্তু জল প্রবেশ করেছে। অনেকের বাড়িতেই হাঁটু সমান জল, রীতিমতো একেবারে জল যন্ত্রণায় ভুগছেন তারা। পাশাপাশি পাশের ব্লক সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে কিন্তু বিঘার পর বিঘা জমি ইতিমধ্যেই ধান জমি জলের তলায় চলে গিয়েছে। পাশাপাশি বিভিন্ন সবজি রয়েছে, সেই সবজিগুলিও কিন্তু জলের তলায় চলে গিয়েছে। যদিও সাধারণ যারা কৃষক রয়েছেন তারা জানাচ্ছেন, অনেক কৃষক আমরা রয়েছি যারা মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছি, অথচ এই যে বৃষ্টি গত কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু সবজি যেভাবে নষ্ট হবে, আগামী দিনে সেই সবজি থেকে 1 টাকাও ঘরে ঢুকবে না, যার কারণে মহাজনদের ঋণ কিভাবে শোধ হবে তাই কিন্তু তারা ভেবে পাচ্ছেন না। ইতিমধ্যেই ইন্দাসে যেমন ছবিটা আমরা তুলে ধরছি, তেমনি সোনামুখীর ছবিটাও কিন্তু আমরা ট্রাইব টিভি বাংলার পর্দায় তুলে ধরেছি। পাশাপাশি ইন্দাস ব্লকের ভিডিও তিনি ইতিমধ্যেই শাসপুর সহ মঙ্গলপুর সহ বিভিন্ন এলাকার যারা পঞ্চায়েত প্রধান রয়েছেন, পঞ্চায়েতের আধিকারিক রয়েছেন, তাদেরকে বার্তা দিয়েছেন যারা কাঁচা বাড়িতে বসবাস করছে তাদেরকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে কড়া নজর রেখেছে ইন্দাস ব্লক প্রশাসন। পাশাপাশি সোনামুখী সহ বিভিন্ন প্রান্তে যে বিঘার পর বিঘা সবজি ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে, এই গত দুদিনের বৃষ্টিতে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে কৃষকদের।
অন্যদিকে সোনামুখী ব্লক প্রশাসন যেমন অত্যন্ত সতর্ক রয়েছে, তেমনি সতর্ক রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। পাশাপাশি কৃষকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানাচ্ছেন যে যেভাবে ফসলের ক্ষতি হবে, তাই আগামী দিনে সরকার যদি আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে ভীষণ উপকৃত হব আমরা। দেখো, গত বুধবার থেকে যেমন লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, এরপর আজও সকাল থেকে কিন্তু বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আগামী দিনে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যেই সোনামুখীতে যে রাধামোহনপুর নিত্যানন্দপুর যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ওপর দিয়ে বিপদসীমার ওপর বইছে জল। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু আতঙ্ক নিয়ে সেই রাস্তা পারাপার করছে, যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিপদ ঘটতে পারে। একেবারে দেখো সঞ্জীব, আরো একটি বিষয় তুমি যেমনটা বললে যে বিঘার পর বিঘা সবজি ধান জমি জলের তলায় চলে গিয়েছে, সেক্ষেত্রে কতটা পরিমাণ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে চাষিরা? দেখো, সোনামুখী ব্লক এমনিতেই কৃষি নির্ভর। এখানে বেশিরভাগ মানুষই কিন্তু চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে, এবং যে সংসার, সেই সংসারও কিন্তু অতিবাহিত হয় এই কৃষি কার্যের উপর নির্ভর করেই। সেই সবজি, বিঘার পর বিঘা সবজি, অর্থাৎ কয়েকশো বিঘা সবজি এই মুহূর্তে কিন্তু জলের তলায় রয়েছে। স্বাভাবিকভাবে সেই জল কবে কমবে, বৃষ্টি কখন কমবে, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে কৃষকরা। আর এই বৃষ্টি যখনই কমবে তখন কিন্তু আস্তে আস্তে সেই সবজিগুলিতে পচন ধরতে শুরু করবে। স্বাভাবিকভাবেই সেই সবজি, তারা যে পরিমাণ টাকা খরচ করে সবজি চাষ করেছেন, সেই টাকা কিন্তু আর ঘরে ঢুকবে না। স্বাভাবিকভাবে তাদের কিন্তু ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তবে ক্ষতির পরিমাণ কতটা তা কিন্তু এখনই স্পষ্ট করে বলা যাবে না। প্রশাসনের তরফে যখন এর একটা সমীক্ষা করা হবে বৃষ্টি কমলে, যে কত পরিমাণ সবজির ক্ষতি হলো, কত পরিমাণ ধান, যেহেতু এই মুহূর্তে বিঘার পর বিঘা ধান জলের তলায় চলে গিয়েছে, ধানের কতটা ক্ষতি হয়, প্রশাসনের তরফে যখন সমীক্ষা করা হবে তখনই কিন্তু একটা আন্দাজ করা যাবে যে কত পরিমাণ সবজির ক্ষতি হচ্ছে। তবে এই মুহূর্তে ক্যামেরায় যে ছবি উঠে এসেছে, বিঘার পর বিঘা সবজি ধান কিন্তু জলের তলায় চলে গিয়েছে। একেবারে রীতিমতো মাথায় হাত কৃষকদের। তারা জানাচ্ছেন এই চাষবাস করেই তাদের সারা বছর সংসার চলে, আর যেভাবে তাদের এই সবজির ক্ষতি হলো, আগামী দিনে তাদের সংসার কিভাবে চলবে তাই কিন্তু এখন তারা রাতের ঘুম ছুটেছে তাদের। এই পরিস্থিতিতে সরকারের সঞ্জীব, তুমি যেমনটা বলছিলে যে এই ঘূর্ণাবর্তের জেরে লাগাতার বৃষ্টি চলছে, কবে বৃষ্টি কমবে সেই বিষয়ে কি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে? দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, উত্তরবঙ্গ বলো দক্ষিণবঙ্গ বলো, বিভিন্ন জেলাতেই কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি আগামীকালও চলতে পারে, অর্থাৎ আজকে বিকেল পর্যন্ত বৃষ্টি চলবে এটা একদম নিশ্চিত। আগামীকালও এই বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। তবে বৃষ্টি যদি আজকেও সারাদিন হতে থাকে তবে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। বিভিন্ন এলাকায় ইতিমধ্যে জলমগ্ন, যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ইন্দাস ব্লকের শাসপুর, মঙ্গলপুর, সেখানে কিন্তু অনেক মানুষের বাড়িতে জল প্রবেশ করেছে। সেই বাড়ির ভিতরে হাঁটু সমান জল, রীতিমতো সাপের আতঙ্ক সহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড়, সেই আতঙ্কে কিন্তু সাধারণ মানুষদের কিন্তু এই মুহূর্তে দিন কাটছে। তবে কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ। পাশাপাশি প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে, সাধারণ মানুষদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেদিকেও কিন্তু প্রশাসনের কড়া নজর রয়েছে। যে সমস্ত বাড়িগুলোতে জল জমে গিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি জল নিকাশির ব্যবস্থা শুরু করা হয়েছে? দেখো, একেবারেই প্রশাসনের পক্ষ থেকে যে সাধারণ মানুষদের বাড়িগুলিতে জল ঢুকেছে, প্রশাসনের পক্ষ থেকে সেই বাড়িগুলি থেকে জল কিভাবে নিকাশি করা যায়, জল কিভাবে বের করা যায়, তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে দেখো, প্রশাসন যে চেষ্টা করছেন, বাদশাহ যে বৃষ্টি, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে গত বুধবার থেকে, এই বৃষ্টি কিন্তু একেবারে প্রশাসনের যে কাজ, প্রশাসনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু বাধা তৈরি করছে। স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে বৃষ্টির এই তীব্রতার কারণেই কিন্তু জল একদিকে বের করা হচ্ছে, অন্যদিকে কিন্তু জল আবারও সেই পরিপূর্ণ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়ছে, তেমনি প্রশাসনও কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই বিষয়গুলির উপর নজর রেখেছে। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে বাঁকুড়া জেলাতে লাগাতার বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়ার একাধিক এলাকা, এবং সেই কারণের জন্য বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। বিঘার পর বিঘা সবজি জমি, ধানের জমি জলের তলায় চলে গিয়েছে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদিকে যেমন চাষিরা, এবং যেহেতু জল ঢুকে গিয়েছে বাড়ির মধ্যেও বিভিন্ন এলাকাতে, সেই কারণের জন্য সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। তবে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে দ্রুততার সঙ্গে জল নিকাশি, যাতে জল নিকাশি ব্যবস্থা দ্রুততার সঙ্গে করা যায়
এবং আরও একটি বিষয়, যেহেতু লাগাতার বৃষ্টি চলছে সেই কারণের জন্য প্রশাসন সতর্ক রয়েছে যাতে আগামী দিনে সমস্যা আর না বাড়ে। পরিমাণ কিছু বলা যাবে না, কতটা ক্ষতি হবে। ছোলা, ঝিঙে, তারপরে শসা, পাট, প্রচুর ক্ষতি হবে। নালা পুকুর খাল সব ডুবে গেছে, পরিমাণ বলা যাবে না কত ক্ষতি হবে। আপনাদের কি সারা বছর চাষবাস করে সংসার আমাদের চলে? সারা বছর চাষবাস করেই সংসার চলে। এখন কি করে সংসার চালাবেন এই ফসলের এখন নষ্ট? কী করে সংসার চালাবো সেটাই চিন্তা করছি। ধান ফান সব ডুবে গেছে। এই সবজি কি একদমই নষ্ট হয়ে যাবে? সবজি একদমই নষ্ট হবে। সবজি বাড়িতে এক কোমর জল, মাথা ডুবে গেছে। মাথা ডুবে গেলে আর কিছু থাকবে না। সবজি যদি ভেলি ডুবে যায়, ভেলি ডুবে গেলে গাছ সব মরে যাবে। কি চাইছেন সরকারের কাছে, কি চাইছেন? সরকারের কাছে অনুদান চাইছি, যদি কিছু অনুদান করে। বলতে আমাদের গ্রামে বেশিরভাগই ঘর জলে ডুবে গেছে এবং মেঝেই জল ডুবে গেছে। মেঝেতে চাল ডাল যা ছিল সব ভিজে গেছে এবং রান্না খাওয়া করার কষ্ট হচ্ছে, এই সমস্যা। আমরা দেখলাম স্কুলও বন্ধ আছে। হ্যাঁ, স্কুল বন্ধ আছে। স্কুলের রাস্তাটা জলে ভেঙে গেছে। এক কোমর জল ছিল সকালে। এখন যে বাচ্চাগুলো স্কুলে আসবে, কিন্তু কি করে আসবে? এই রাস্তার জন্য একটু প্রশাসন দেখলে ভালো হতো। কতটা আতঙ্কিত হয়ে পড়ে? আতঙ্কের মধ্যে ভয় আছে একটু। ছেলেরা স্কুল যাবে, যদি ট্রেনে নেই, হ্যাঁ, তাহলে তো সমস্যা না। সেই জন্য স্কুল এখন বন্ধ আছে। স্যার আসছে। কি চাইছেন এখন? এখন চাইছি একটু প্রশাসন যদি দেখাশোনা ভালো করে করে, ওটাই চাইছি আর কি। একটু বৃষ্টিপাত হওয়ার জন্য আমাদের কিছু স্থানীয় এলাকা যেগুলো প্রতি বছরেই জল জমে থাকে, তো এবারও সেখানে কিছু কিছু জায়গায়, যেমন মঙ্গলপুরে কিছু অঞ্চল, শাসপুরে কিছু অঞ্চল, ওখানে জল জমেছে এবং সেখানে আমি সকালবেলা আজকে ভিজিট করেছি এবং ভিজিট করে দেখা গেছে যেগুলো কিছু নিচু এলাকা সেখানে জল জমে আছে এবং কিছু যেগুলো বাড়ি আছে মাটির বাড়ি, তাদেরকে বলা হয়েছে ওখান থেকে সরে যেতে এবং আমরা পঞ্চায়েত এবং আমাদের টিমকে আমরা অ্যালার্ট করেছি যাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অন্য জায়গাতে, এবং তাদের জন্য প্রয়োজনীয় আমরা যে ব্যবস্থা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছি আমরা ব্লক প্রশাসন থেকে। আমরা জেলার সাথেও এই বিষয়টা নিয়ে আমরা টাচে থেকেছি এবং এই মুহূর্তে আমরা প্রশাসনের তরফ থেকে আমরা পুরো বিষয়টার উপর নজরদারি চালাচ্ছি। সেরকম কোনো কিছু এখন আপাতত অপ্রীতিকর কোনো সিচুয়েশন নেই, কিন্তু বৃষ্টিপাত যেরকম হচ্ছে, যদি আরো দুদিন ধরে এরকম হতে থাকে সেক্ষেত্রে হয়তো একটু পরিস্থিতি জল বেড়ে যেতে পারে। এবার নজর রাখবো ঝাড়গ্রামে। একটানা বৃষ্টিতে বানভাসী অবস্থা ঝাড়গ্রাম। দোকল ভেসে গিয়েছে ডুলুং নদীর, ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ের ডুলুং নদীর ওপরে থাকা কজওয়ের ওপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল। আমরা কথা বলে এই বিষয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন পণ্ডিত। সুমন, এই মুহূর্তে ঝাড়গ্রামের ঠিক কি ছবি উঠে আসছে? প্রবল বৃষ্টির জেরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে ঝাড়গ্রামে? তোমাকে প্রথমে জানিয়ে রাখি, একটানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলার কিন্তু যে ডুলুং নদী এবং সুবর্ণরেখা নদীকে কিন্তু ফুলে ফেটে উঠেছে এবং যার ফলে কিন্তু নদী পার্শ্ববর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। একটানা বৃষ্টির জেরে যেহেতু নদীতে জল বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু ডুলুং নদীতে জল বাড়ার কারণে কিন্তু জামবনি ব্লকের চিল্কিগড়ের সাথে কিন্তু ঝাড়গ্রাম শহরের যাতায়াত কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু কোজের উপর দিয়ে বইছে জল, যার ফলে যাতায়াত করতে পারছেন না। গ্রামের বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চলাচলও বন্ধ হয়ে রয়েছে এবং যার ফলে কিন্তু ওই এলাকার চিল্কিগড় এলাকার বাসিন্দাদের কিন্তু দূর পথে ঘুরতে হচ্ছে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন কাজে, এবং যার ফলে নাজেহাল হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। এবারও আরো জানিয়ে রাখি তোমাকে, ডুলুং নদীর জল বাড়ার কারণে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের যে গোয়ালমারা রয়েছে, সেই গোয়ালমারা থেকে ঝাড়গ্রাম শহর যাওয়ার যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু ডুবে গিয়েছে। বড়ামারা ব্রিজ, সেই ব্রিজও ডুবে গিয়েছে। তো ব্রিজ ডুবে যাওয়ার ফলে কিন্তু ওখানেও ওই এলাকার বাসিন্দারা কিন্তু যেতে নাজেহাল হতে হচ্ছে ঝাড়গ্রাম শহরে, এবং গুরুত্বপূর্ণ যাদের কাজ রয়েছে ঝাড়গ্রাম শহরে তারা কিন্তু দূর পথে ইতিমধ্যে কিন্তু যেতে হচ্ছে। এবং পাশাপাশি আরো তোমাকে জানিয়ে রাখি, ঝাড়গ্রাম ব্লক এবং জামবনি ব্লকের সংযোগস্থল চানাবিলা এলাকায় সূত্রঙ্গী খাল রয়েছে, সেই খালেরও জল বাড়ার কারণে কিন্তু
মানে স্থায়ী যে কজওয়ে রয়েছে সেই কজওয়ে কিন্তু ভেঙে গিয়েছে, যার ফলে এই যে কজওয়ে ডুবে গিয়েছে সেক্ষেত্রে কতটা ভোগান্তি হতে হচ্ছে যাত্রীদের? একদমই ভোগান্তি তো হচ্ছে, যেমন পথ চলতি মানুষদের ভোগান্তি হচ্ছে, পাশাপাশি গাড়ি চালক, বাস চালক এবং স্কুল ছাত্রছাত্রীদেরও কিন্তু একটা সমস্যায় পড়তে হচ্ছে। যাদের চিল্কিগড়ের ওই পারে যাদের বাড়ি তারা কিন্তু যেতে পারছে না, এবং চিল্কিগড়ের ওদিকে যে গ্রামবাসীরা তারা কিন্তু ঝাড়গ্রাম শহরে আসতে পারছেন না। যদি তারা আসতে হয় তাদেরকে কিন্তু অনেকটা প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঘুরপথে কিন্তু তাদেরকে ঝাড়গ্রাম শহরে আসতে হবে। এবারে নাজেহাল তো হচ্ছেই ওই এলাকার বাসিন্দার। পাশাপাশি তোমার আবহাওয়ার ঠিক কি পরিস্থিতি রয়েছে? আবহাওয়া কিন্তু সকাল থেকে কিন্তু নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, এবং সেই ভারী বৃষ্টির জেরে কিন্তু সুবর্ণরেখা নদীতে কিন্তু জল বাড়ছে। আর সেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ার কারণে কিন্তু নয়গ্রাম ব্লকের সাথে সাঁকরাইল ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সাঁকরাইলের গড়ধরা এবং নয়গ্রামের দেউলবাড় পর্যন্ত একটা ফেয়ার ওয়েদার ব্রিজ ছিল, সেই ফেয়ার ওয়েদার ব্রিজও ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার ফলে কিন্তু ওখানকার বাসিন্দারাও নাজেহাল হতে হচ্ছে, এবং নদীর উপর দিয়ে ইতিমধ্যে কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করতে হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা দেখা যাচ্ছে, আমরা একটু আগেই দেখাচ্ছিলাম শিলিগুড়ির চিত্র, তারপর বাঁকুড়া, এখন দেখাচ্ছি আপনাদেরকে ঝাড়গ্রামের চিত্র। একই ছবি বিভিন্ন জায়গায়। নাগাড়ে বৃষ্টির জেরে কিন্তু নাজেহাল জনজীবন, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে, কোথাও নদীর জল বাড়ছে, কোথাও যে মূল রাস্তা সেখানে ধস নামছে, কোথাও দেখা যাচ্ছে জলের তলায় চলে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। এবং এই মুহূর্তে ঝাড়গ্রামের যে ছবি দেখাচ্ছে, চিল্কিগড়ের যে কজওয়ে নদীর ওপরে থাকা, সেই কজওয়ে একেবারে জলের তলায় চলে গিয়েছে, যার জেরে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু রাস্তা পারাপার করতে হচ্ছে। এবং এই যেহেতু ডুলুং নদীতে জলস্তর বেড়েছে, সেক্ষেত্রে ঝাড়গ্রাম, জামবনি এবং চিল্কিগড়ের যে যোগাযোগ, সেই যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার মানুষদের। বছর ধরে মানে এটা প্রতি বছর ধরে তো এটা হয়, কিন্তু এটা তো সব কিছু ডিসিশন হয়ে যায়, এটা আবার কি হয় আমরা মানে আদৌ জানি। আপনারা যাতায়াত করছেন কিভাবে? ফিরে ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে। এখানে অনেক কিছু ইনকোয়ারি অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি। এখানে এই যে সামনে যে গর্ত ছিল, গর্তগুলি করেছে, হওয়ার কথা ছিল, মানে হয়নি, বলে আমাদের ভালো হয়। ঝুঁকির পারাপার, নদীর উপরে জল, আর ছোটো গাড়িতে পারাপারে অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে মানে অনেক কিছু করে এখনো ব্রিজটা তৈরি হচ্ছে না, এটা হলে খুবই ভালো, সবার উপকৃত হয়। কেন হসপিটাল আছে সামনে, এখান থেকে হসপিটাল যদি রুগী রেফার করে ঝাড়গ্রাম, ওটা তো এসে পড়িয়াটি দিয়ে ঘুরে যেতে হবে, অসুবিধা আরও সময় বেশি লাগবে। প্রতি বছরে তো এই অবস্থা, প্রতি বছরে 2-3 দিন মানে রাস্তা বন্ধ থাকে প্রত্যেক বছর। তাহলে আপনারা প্রশাসনকে জানাচ্ছেন? প্রশাসনকে জানানো হয়েছে, বিডিওকে জানানো, সবাইকে জানানো হয়েছে। ওরা আশ্বাস দিয়েছে কাজ শুরু হবে, বলছে এই বছর কাজ শুরু হওয়ার কথা। তো বছর ধরে মানে বাড়ছে বৃষ্টি, পাল্লা দিয়েও বাড়ছে প্রাণহানিও। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, ধস নেমেছে কেদারনাথ সহ চামোলি টিহরিতে। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। বুধবার সেই বৃষ্টির পরিমাণ আরো বাড়ে। আচমকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে ধস নামে কেদারনাথে, ধসে গিয়েছে বেশ কিছু রাস্তা, ফলে আটকে পড়েছেন প্রায় 200 জন পুণ্যার্থী। মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে 11 জনের, ঘটনায় গুরুতর আহত 8 জন। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃষ্টি এখনো চলবেই বলে জানাচ্ছে হাওয়া অফিস, ফলে বিপদ আরো বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। ये परसों हमारे पास मौसम विभाग की ओर से अलर्ट आया था कि अगले 48 घंटे उत्तराखंड में भारी वर्षा होने की संभावना है जगह जगह,
और उसी अनुमान के लगभग हिसाब से कल शाम से ही प्रदेश के सभी जनपदों में लगभग भारी वर्षा शुरू हो गई थी और देहरादून, इधर ऊपर गढ़वाल के सारे जनपदों में, कुमाऊं में भी कई जनपदों में भारी बारिश की सूचना थी। तो उसको देखते हुए हमने ऑलरेडी पूरी अपने पुलिस फोर्स को भी और अपने एसडीआरएफ को भी और एनडीआरएफ की टीम्स को भी अलर्ट कर दिया गया था। सारे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन भी अलर्ट पे थे और माननीय मुख्यमंत्री जी भी खुद उनको वो अवगत थे कि इस तरह से अलर्ट है और वो भी हम लोगों से लगातार इसके बारे में जानकारी ले रहे थे। और कल रात से फिर करीब 10 बजे के बाद से अलग अलग जनपदों से हमारे पास सूचना आनी शुरू हुई कि ये इस भारी वर्षा के कारण जगह जगह कहीं पे मलबा आया है, कहीं पे पत्थर गिरे हैं, कहीं पे पुल क्षतिग्रस्त हुए हैं। और तो रात में ही हम लोगों ने अपनी जो टीम्स थी उनको जहां जहां संभव था रवाना कर दिया गया था, लेकिन चूंकि जिस तरह से बारिश हो रही थी तो काफी जोखिम भरा काम था रात में मूवमेंट कराना और रात में कोई रेस्क्यू और रिलीफ का काम करना। तो मतलब जो एक्चुअल सीरियस एफर्ट था रेस्क्यू और रिलीफ का वो तो सुबह एक बार जब डिलाइट हो गई थी तो उसके बाद ही ठीक से शुरू हो पाया था। और लगातार इसमें मतलब राज्य सरकार की भी सारी एजेंसीज लगी हैं, केंद्र सरकार की भी सारी एजेंसीज लगी हैं। माननीय मुख्यमंत्री जी स्वयं टिहरी और रुद्रप्रयाग जाके ये जो मतलब दैवीय आपदा से जो ग्रसित जो क्षेत्र हैं उनका स्वयं दौरा करके आए हैं। वहां जो लोग उससे अफेक्टेड थे उनसे भी उनकी मुलाकात हुई और जो हमारी सर्च और रेस्क्यू की जो टीम्स लगी थी उनसे भी उनका इंटरेक्शन हुआ। और अभी तक की जो हमारे पास सूचना है उसमें अलग अलग जनपदों में कुल मिला के 11 लोगों के हताहत होने की सूचना है। কেরালার ওয়েনাডের পরিস্থিতি যত দিন যাচ্ছে তত আরো ভয়াবহ হচ্ছে। এই মুহূর্তে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 289 জন। প্রায় 200 জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়েনাডের ভূমিধসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি বেইলি সেতু নির্মাণ করা হয়েছে সেনাবাহিনীর তরফে। নিখোঁজদের খোঁজে এখনো চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে বিপর্যয় উপেক্ষা করে ওয়েনাডে হাজির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার সঙ্গে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রেনকোট গায়ে চাপিয়ে পায়ে হেঁটে বিপর্যস্ত এলাকা ঘুরে এলেন তারা। ত্রাণ শিবিরে গিয়ে কথা বললেন দুর্গতদের সঙ্গে। It's a terrible tragedy for Wayanad, for Kerala and for the nation. We've come here to see the situation. It's quite a painful experience to see how many people have lost family members, lost houses. It's very difficult to speak to people in these circumstances because really you don't know what to say to them, you know. So it's been quite a difficult day for me, but we are going to try and help make sure that the survivors get what is their due. A lot of them want to be relocated, so I hope the government takes that into account. There is still a lot of work to be done here. मैं सबसे पहले जवानों को मुबारकबाद देना चाहता हूँ। इतना मुश्किल परिस्थिति में यहाँ पर ये ब्रिज रिकॉर्ड टाइम में बनाया है, दिन रात मेहनत करके। तो उनका मेहनत का फल है कि ये ब्रिज आज आपके सामने तैयार है और हम इसको इस्तेमाल कर सकते हैं। सर, ये ब्रिज बनाने में क्या क्या कठिनाई आपको झेलनी पड़ी उसके बारे में? कठिनाई तो आपके सामने है। मौसम की कठिनाई सबसे पहले, जगह नहीं है यहाँ पर काम करने के लिए, तंग जगह है, सामान दूर से लाना पड़ा, तो ये सब कठिनाइयाँ था। बट इसके बावजूद हमने रिकॉर्ड टाइम पे ये ब्रिज बनाया है। इंडियन आर्मी को इन पर गर्व है। सर, ये ब्रिज रेस्क्यू ऑपरेशन में कितना हेल्पफुल होगा? बहुत ज़्यादा हेल्पफुल होगा। सिविल एडम का सबसे पहला मांग यही था कि ये ब्रिज आप हमारे लिए बना के दें, तो इसीलिए मैं समझता हूँ कि ये सबसे बड़ा उपलब्धि है।